তৈয়বার ভিডিও আপনারা সবাই দেখেছেন, আমার ধারণা ডক্টর আলমও দেখেছেন, যে পাকিস্তান কখনোই শত্রুকে ক্ষমা করে না। पाकिस्तान प्रतिशोध নেয়। पिछले साल में हम लोग बांग्लादेश में ये कर दिखाया। আমি নিজের কানে শুনেছি, ভিডিওটা এখনো ইয়েতে আছে, নেটের মধ্যে আছে। লস্করি তৈয়বে এখানে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশে এসে গত 24-এ। কাজে আপনি আমাকে আর যাকেই বোঝান, আপনার যে কোনো ছাত্রকে, আমি আপনার ছাত্র হতে পারলে হয়তো কিছুটা জ্ঞান লাভ করতাম, কিন্তু আমি জন্মেছি আপনার, সম্ভবত আপনার বাবার চেয়ে আমার বয়স বেশি হবে। আমি কোনো আপনাকে পুট ডাউন করছি না, আপনি জ্ঞানী মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু ওই যে ডক্টর ইউনূস এসে বলেছেন বুদ্ধি 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 দিয়ে আমাদের জয়ী হতে হবে। বুদ্ধির সঙ্গে একবার বিবেকের কথা বলেন, যে বিবেকও লাগবে। বিবেকের কাছে পরাজিত হবেন না, নিজকে প্রতারিত করা শেখাবেন না ছাত্রদেরকে। আপনারা ভুল ন্যারেশন দিয়েছেন বলে এতগুলো ছাত্র রাস্তায় আততায়ীর হাতে প্রাণ দিয়েছে। সবগুলো এখন তো বেরিয়ে এসছে। আপনাদের লোকই তো বাইরে গিয়ে বলতেছে যে আমরা যখন জুলাই হত্যাকাণ্ড করেছি, তখন আন্দোলন করেছি, তখন এইভাবে ছাত্রদেরকে হত্যা করতে হয়েছে। আমার কথা নয়, ব্রিটেনের সংবাদপত্রের মধ্যে নাম গোপন করে সাক্ষাৎকার দিয়েছে, তাদের কাছে সব রেফারেন্স আছে। কাজেই এগুলো বলে কোনো লাভ নেই যে আমি জানি আর তিনি জানেন না। এই বেলুচিস্তানের যে নেত্রী, বেলুচিস্তান এখন স্বাধীনতা আন্দোলন করছে, আমার লজ্জিত হই যখন সেই নেত্রী বলে, ये बलूचिस्तान है, ये बंगाल नहीं, हम लोग हमारा शहीद को कभी नहीं भूलेगा। আমাদের শহীদদেরকে আমরা কখনো ভুলবো না, আমরা বাঙ্গাল নয়, আমরা বেলুচিস্তান। এই অহংকার করছে যারা এক সময় বাংলাদেশের এক্সাম্পল নিয়ে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। আমি লজ্জিত হই যখন দেখি একজন প্রয়াত 7 বছর 10 বছর আগে মারা গেছেন একজন মুক্তিযোদ্ধা, যার কবরের মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দিয়েছে হিজবুত তাহরিররা। জিজ্ঞাসা করি এখন ডক্টর খোরশেদ আলমকে, উনি বলবেন আমরা জানি না, আমরা এগুলো নিন্দা করি। আপনারা যদি গড়ে তোলার মতো অধিকার রাখেন, ক্ষমতা রাখেন ডক্টর আলম, তাহলে আপনারা প্রতিবাদ করারও অধিকার আছে, আপনার ক্ষমতাও আছে, কিন্তু আপনারা সেটা করছেন না। আপনি কোথাও করছেন না। আজকে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জুতার মালা দিয়েছে, চড় চাপ্পড় দিচ্ছে। একজন মাথায় তার স্ট্রোক করেছে, 80 বছর বয়স, স্ট্রোক করেছে ভদ্রলোকের। 2 হাতে মাথাটা ধরে বলছে মাথায় মেরো না, আমার স্ট্রোক হয়েছে। রক্তাক্ত করে ফেলেছে মেরে মোল্লারা। প্রেসার গ্রুপ, তো প্রেসারের জন্য আমাকেও একটু দেন না সুযোগ। দেখেন আমি রিভার্স প্রেসার কি করে দেই, দেবেন না তো সেটা। আমি দেশদ্রোহী হয়ে গেলাম এক্ষুনি আমি দেশদ্রোহী হয়ে গেলাম বাংলাদেশের এই প্রেসার গ্রুপের বিরোধিতা করে। আমি লজ্জিত, আমি ক্ষুব্ধ, লজ্জিত, আহত, এবং আমি মনে করি এই অন্যায়, এই চরম অন্যায়। আমার কাছে এখানে 200-র মতো লিস্ট আছে কি কি করেছে আপনার ছাত্ররা। পড়বো, সময় আছে? একটু পরে পড়েন তাজুল ভাই, আমি আপনার কাছে আসবো, কিন্তু খোরশেদ আলমের কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে। আমি ফিরবো, আপনার কাছে আসবো, কিন্তু খোরশেদ আলম আমাকে একটা জিনিস বলেন। আপনারা কথাই বলি, বাংলাদেশের মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। যে অপরাধে শেখ হাসিনাকে অপরাধী করা হয়েছে আওয়ামী সরকারকে, তার থেকে 10 গুণ বেশি অপরাধ করছেন এই বর্তমান ইউনূস সরকার। একটা খবর কোনো কিছু দেওয়ার অধিকারই নেই মিডিয়ার। আমি চ্যালেঞ্জ করতেছি, রিটেন মিডিয়াতে সামান্য কিছু হলেও আসে ইনডিরেক্টলি, ভিজুয়াল মিডিয়াতে কিচ্ছু আসে না। আমরা শুধু ইউটিউবের ভিডিও দেখি, কোনটা যে সত্যি আর কোনটা যে বানোয়াট কিছুই বোঝা যায় না। কিন্তু তারপরে সত্য কিন্তু চাপা থাকে না, সত্য উঠে আসে। খোরশেদ আলম, আপনার কাছে 2টা প্রশ্ন রাখি। হ্যাঁ, সেটি হচ্ছে প্রথমত, যেহেতু মিডিয়ার ব্যাপারটা, মিডিয়া আপনি কি চোখে দেখেন মিডিয়া কতটুকু স্বাধীন আছে এখন?
আর দ্বিতীয় প্রশ্নটি যেটি আপনারা এই কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে দাবি করেছেন, যেই মিনার আপনারা গণমিনার বানাবেন সেখানে 1400 শহীদের নাম খোদাই করা থাকবে, রাইট? এই 1400 শহীদের নাম আপনারা কোথায় পেলেন? জাতিসংঘ বলেছে যে তারা 1400 সব মিলিয়ে 1400 মারা যেতে পারে জাতিসংঘের প্রতিবেদনে, এবং এই 1400-র মধ্যে আপনার ছাত্ররা তো আছেই, সঙ্গে আছে আওয়ামী লীগের সদস্যরা আছে পুলিশের সদস্যরা, ফলে আপনারা 1400 নাম কোথায় পেলেন? আবার সরকার যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় আপনার শহীদ হচ্ছে গিয়ে 740, কিন্তু আপনারা 834, কিন্তু আপনারা 1400 শহীদের তালিকা কোথায় পেলেন? কাদের নাম খোদাই করতে চান? আচ্ছা, আমি একটা একটা করে অ্যানসার দিই। তার আগে বলি যে তাজুল ভাই ওভার সিম্পলিফাইড করছে, মনে করছে যে আপনাদের বলতে এখানে কোনো একটা, এখানে এনসিপি আছে, এখানে বিএনপি আছে, এখানে জামায়াত আছে, হিজবুত তাহরির আছে, এখানে বামপন্থী দলগুলো আছে। এটা তো অনেক বড় একটা প্ল্যাটফর্মে অ্যান্টি আওয়ামী অনেকগুলো ফোর্স আছে। আপনি যদি সবগুলোকে এক একটা করে আলাপটা করেন তাহলে এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ হবে, এটা আসলে ওভার সিম্পলিফাইড হবে, আলাপটা আগাবে না। তো আমি উইথ ডিউ রেসপেক্ট যেটা বলি, মিডিয়ার স্বাধীনতার ব্যাপারে আপনি দেখেন বাংলাদেশে এই পর্যন্ত 45টা চ্যানেল আসছে, এর মধ্যে 40টা চ্যানেল আসছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগের প্রথম পিরিয়ড 1996 টু 2001 পর্যন্ত আসছে 4টা চ্যানেল, পরবর্তী লাস্ট রেজিম 15 বছর আসছে 36টা চ্যানেল, মোট 40টা চ্যানেল। বাকি 5টা চ্যানেল আসছে বিএনপির সময়, এবং এর মাঝে আবার 4টা বন্ধ করে দেওয়া হয়েছে মাঝখানে, আর একটার মালিকানা চেঞ্জ হয়েছে। তো সেই দিক থেকে দেখলে মিডিয়াকে কুক্ষিগত করা, কোন 4টা বন্ধ করা হয়েছে? 4টা বন্ধ করা, ইসলামিক টিভি বন্ধ করা হয়েছে, দিগন্ত বন্ধ করা হয়েছে, সিএজি বন্ধ করা হয়েছে, চ্যানেল 1 বন্ধ করা হয়েছে। এর মাঝে মিডিয়াকে কিভাবে 4টা দৈনিককে রেখে বাকিগুলোকে বন্ধ করে দেওয়া যায়? এনটিভি আরটিভি তো বন্ধ হয় নাই, আরটিভির মালিকানা চেঞ্জ হয়েছে, আর এনটিভি যেটা হয়েছে অনেকটা মডিফাইড হয়েছে, এবং ফলে যেটা না হাসার কিছু নেই, ব্যাপারটা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। তাই বলছি। এখন যেটা দাঁড়িয়েছে যে মিডিয়াকে কুক্ষিগত করা, যেমন ধরুন আমরা এই মাসের 16ই জুন কিন্তু সংবাদপত্রে কালো দিবস উদযাপন করেছি। কেন করেছি? তার কারণ 1975 সালের 16ই জুন 4টা দৈনিক রেখে বাকি সব দৈনিক বন্ধ করে দিয়েছে। সো মিডিয়াকে এইভাবে আপনার মানে কুক্ষিগত করা, তো এটা আওয়ামী লীগের হিস্টোরিক্যালি এটা আওয়ামী লীগ করেছে। সো আমি মনে করি যে এই ব্যাপারটা কেবলমাত্র আপনি 10 মাসে, আমি মনে করি 10 মাসে মিডিয়ার অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জ আসেনি। আমরা যে ধরনের এক্সপেকটেশন আমাদের ছিল মিডিয়ার স্বাধীনতা নিয়ে, সেটা আসেনি, সেটা সত্যি কথা। কিন্তু এটাও তো ঠিক, গত 55 বছরের 24 বছর ছিল আওয়ামী লীগ পাওয়ারে, তারাও কখন সেটা দেখাতে পারেনি, বিএনপিও দেখাতে পারেনি। বিএনপি যে ছিল 14 বছর, তারাও দেখাতে পারেনি। ফলে আমি বলবো যে এই দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের মিডিয়া সংক্রান্ত পলিসির গুণগত কোনো পরিবর্তন নেই। আমি সেই কথাই বলবো যে মিডিয়াতে আমরা যে ধরনের ফ্রিডম আমরা চাই সেটা ঘটেনি। আচ্ছা, পরিবর্তন যে হয়নি, তারপরও ডক্টর আলম পরিবর্তন হয়নি, শুনেন, স্বাধীনতার পরিবর্তন হয়নি, বরং আরো খারাপ হয়েছে কিনা সেটি বলুন। কারণ যেভাবে হত্যা মামলা সাংবাদিকদেরকে দেওয়া হয়েছে সেই কথাগুলি কেন বলছেন না? তাহলে সাংবাদিকদের কিভাবে হত্যা মামলা ঢালাওভাবে দেওয়া হয়েছিল? বাংলাদেশে সাংবাদিক 2013 সাল থেকে 23 সাল পর্যন্ত আইন এবং সালিশ কেন্দ্র বলছে যে 30 জন সাংবাদিককে গুম এবং খুন করা হয়েছে এই সময়ের মধ্যে। তো বাংলাদেশে আমি যেটা বলছি, বাংলাদেশে 3টা মিডিয়া কমিশন হয়েছে। 1984 সালে আতাউর রহমান খান কমিশন, 1997 সালে হয়েছে আসাফুদ্দৌলা কমিশন, এবং সর্বশেষ এই বছর হয়েছে কামাল আহমেদ কমিশন। এবং সেই কমিশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের কোনো কোনো অংশ বাস্তবায়নের দিকে গভর্নমেন্ট যাচ্ছে। যেমন ধরা যাক বেতার টিভির স্বায়ত্তশাসন বাস্তবায়ন করার জন্য গভর্নমেন্ট 5 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি করেছে। তা আমি বলছি যে গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা অনেক, তার ধারে কাছে তারা যেতে পারেনি। কিন্তু এইটার দায় কেবলমাত্র 10 মাসকে ফেললে হবে না, এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। সেই প্রসেসে বিগত গভর্নমেন্টগুলো রোল প্লে করতে পারেনি। এটা আমার অ্যান্সার দেওয়া শেষ। দ্বিতীয় প্রশ্ন, আপনি যে 1400 শহীদের ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে লিখেছি যে জাতিসংঘ স্বীকৃত। এখন আমি শেষ করি কথাটা। জাতিসংঘ তার ফ্যাক্টস ফাইন্ডিং যে কমিশন, সেটা একটা রিপোর্ট দিয়েছে, তারপর 1400 হতে পারে। কিন্তু আমাদের একটা উপকমিটি হয়েছে, রিসার্চ উপকমিটি, যারা আমরাও কাজ করছি এটা বের করার জন্য আদতে কত হয়েছে। গভর্নমেন্ট বলছে 834, জাতিসংঘ বলছে 1400 হতে পারে। ফলে আমরা এখনো 100% শিওর না, বাট আমরা ওয়ার্ক করছি। কিন্তু আপনি দেখেন 100% শিওর না হয়ে কেমন করে বলেন একটা মিনার বানাবো, সেখানে শহীদদের নাম লেখা থাকবে? শেষ করি, আমরা মুক্তিযুদ্ধের 55 বছর পরেও
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি 25 বছর পাওয়ার থাকার পরও এখন পর্যন্ত কতজন মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন তার কি লিস্ট করতে পেরেছে? পারেনি। আপনি যদি এইভাবে কাউকে ব্লেম করতে থাকেন, কেউ যদি একটা পজিটিভ উদ্যোগ নেয়, তাকে কেবলমাত্র কিছু মানে ফিগার আপনার 1400 বা 850, এটা একটা ফিগার মাত্র। এখানে যদি 850 হয়, তাতেও কি শহীদ যে মিনার করার যে পরিকল্পনা, এটা কোনো অন্যায় পরিকল্পনা? সেটা যদি হয় তাহলে কোথায় 3 লাখ আর কোথায় 30 লাখ? আমি ফিগারটা নিয়ে কেন, এই ফিগারটা নিয়ে তো খোদ এখনো বলছি 55 বছর পরও আমাদের মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছেন সেই হিসাবটা করতে পারেনি, আমার করার দরকার ছিল, যেটা করতে পারেনি। সো আপনি কেন খামাকা একদল মানুষ যারা পজিটিভ কাজ করতে চায় তাদেরকে কেবলমাত্র কিছু ধরনের কিছু অবান্তর প্রশ্ন দিয়ে তাদেরকে জর্জরিত করছেন? ওকে, ডক্টর মোহাম্মদ গোলাম স্যার, আপনার কাছে কি মনে হয় ওনারা পজিটিভ কাজ করতে চাচ্ছেন? আমি শুনতে পাই না, আপনার কথা আনমিউট করতে হবে। আমি বলছিলাম যে আমি এভাবে বলতে চাই না সরাসরি, আমার কিছু সাপ্লিমেন্টারি পয়েন্ট আছে এবং ডক্টর খোরশেদ আলম অত্যন্ত ইনফর্মড। আমি নিজের সাথে তুলনাই করতে চাই না, বিশেষ করে মিডিয়া এবং সাংবাদিকতা এই সমস্ত বিষয় নিয়ে। কিন্তু ডক্টর খোরশেদ আলম, আপনার কাছে কি কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স আছে যে গত 10 মাসে কতজন সাংবাদিক বাংলাদেশে চাকরিচ্যুত হয়েছেন? এক নাম্বার। আমি জাস্ট জানতে চাচ্ছি, এই নয় যে আপনাকে উত্তর দিতেই হবে তা না। দ্বিতীয় হচ্ছে, আমি নিউজ পড়েছি, অনেক নিউজ পড়েছি, তার মধ্যে একটা নিউজ আমার কাছে খুব স্ট্রাইকিং মনে হয়েছিল, যে এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের বিটিভির সকল করেসপন্ডেন্টকে একটা চিঠিতে চাকরিচ্যুত করেছে, এবং যাদের অনেকেরই চাকরির বয়স ছিল 20 বছর, 25 বছর, 22 বছর, 18 বছর, 10 বছর। হ্যাঁ, এবং আমি এটাকে দেখেছি যে এই লোকগুলোর ফ্যামিলিগুলো এখন কি করবে। এদের হয়তো কারো প্রাপ্তবয়স্ক বাচ্চা কাচ্চা আছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, মা বাবা আছে, ঠিক আছে। সো এবং থার্ড প্রশ্নটা হচ্ছে যে, প্রশ্ন মানে আমার অবজারভেশনটা হচ্ছে যে, এই যে আপনি বললেন যে 40টা বা 45টা টেলিভিশন হয়েছে এবং এখন পর্যন্ত খুব একটা টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়নি, কিন্তু এই 40টা টেলিভিশনের মধ্যে কি আপনার মনে হয় না যে ম্যাসিভ রিফর্মেশন হয়ে গেছে ইতিমধ্যেই? প্রত্যেকটা টেলিভিশন, শুধু সিইও বা ম্যানেজমেন্ট না, আমি বলছি যে সাংবাদিকদের মধ্যে, মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে, আপনার কি মনে হয় না যে প্রত্যেকটা টেলিভিশনের মধ্যে এক ধরনের কু হয়ে গেছে? এই তিনটা বিষয় যদি আপনি এক জায়গায় করেন, আপনার কি মনে হয় যে শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলের সাথে এই সরকারের আমলের মিডিয়াতে আদৌ কোনো পরিবর্তন হয়েছে? আমি কি অ্যানসার দেব আপা? দেব কি? আপনি মিউটেড আছেন, আপনি মিউটেড। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খোরশেদ আলম বলুন। জি আচ্ছা, আমি কিন্তু সারার ভাই আগেই বলেছি যে এই সরকারের কাছে আমাদের যে এক্সপেকটেশন ছিল, তারা তার ধারে কাছেও যেতে পারেনি। আপনারা কারা? আপনি যে বলছেন আমরা, আপনি যে বলছেন আমরা, আপনি আমাকে একটু ডিফাইন করেন যে আপনারা কারা। আমি এইটাই আগে জানতে চাই যে আপনারা আসলে কারা। না, এখন আমরা এটা আমাদের কথা বলার একটা অ্যাপ্রোচ। আমরা অনেক সময় ইন্ডিভিজুয়াল কথা বললেও কিন্তু আমরা, এটা আমাদের কথা ল্যাঙ্গুয়েজের একটা না না না, এই সব চালাকি হবে না, চালাকি ব্যাপার না, চালাকি ব্যাপার না, এটা চালাকি আপনি যে ভেবে দেখেন, এটা যে চালাকি আপনি বলছেন, আপনি যে ভেবে দেখেন। আপনারা বলুন না, আপনারা তো আমরা আছেন, আপনারা কারা? আমরা বলতে অ্যাট লিস্ট যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ বলি, শিক্ষক নেটওয়ার্ক বলি, কিন্তু আমরা সমমনস্ক যারা আছি, আমি পলিটিক্স করতাম, আমি দলের নাম বলছি না। সো আমরা বলতে আমার মধ্যে একটা ইনভিজিবল আইডিয়া আছে। এনিওয়ে, সে আলোচনা যাচ্ছি না। এখন সাংবাদিক চাকরিচ্যুত অনেকে হয়েছে, আমাদের কাছে সেই রিপোর্ট আছে, বাট এটা এক্স্যাক্টলি কত হয়েছে আমি কিন্তু সেটা জানি না। বাট আমি এটা নিয়ে রিসার্চ করছি যে কি পরিমাণ সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে। পাশাপাশি এই কাজও করছি যে মিডিয়াতে গত 10 মাসে কি ধরনের চেঞ্জ আসছে, বিশেষ করে মালিকানার চেঞ্জ এবং উপরের টায়ারের যে পরিচালনা পর্ষদের চেঞ্জ। আমি আজকে একটা কনফারেন্সের মধ্যে ছিলাম, আলোচনার মধ্যে পিআইবিতে, সেখানে গত 6 মাসে আমাদের কি পরিমাণ মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা ফেক নিউজ আমাদের মিডিয়াগুলো ছড়িয়েছে সে সম্পর্কে জানলাম। পৃথিবীর কোথাও প্রেসার গ্রুপ ভাঙচুর করে না, পৃথিবীর কোথাও ভাঙচুর করে না, পৃথিবীর কোথাও প্রেসার গ্রুপ কোনো স্থাপনা ধ্বংস করে না, কোনো নারীদের নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলে না। মানে এটা হচ্ছে প্রেসার গ্রুপ, এটা না। আর মব কি? মব হচ্ছে একটা ক্রাউড, একটা জনগোষ্ঠী বা একটা ছোট গ্রুপ বা বড় গ্রুপ,
যারা কোনো ধরনের কার্যকারণ ছাড়া বা রিজনিং ছাড়া ধ্বংসাত্মক কার্যকলাপ করে, অপরাধমূলক কার্যকলাপ করে, ভাঙচুর করে, অন্য নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে।